আসসালামু আলাইকুম। আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের ডিগ্রি পাস প্রথম বর্ষের সাধারণ মনোবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং সরকারি বিধিবদ্ধভাবে জীবনযাপন করছো। আজ তোমাদের অনলাইন ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সংবেদন কি, সংবেদনের বৈশিষ্ট্য সমূহ। আমরা প্রথমে একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা নিই। পরিবেশ থেকে একটি উদ্দীপনা গ্রহণের মাধ্যমে শুরু হয় একটি সংবেদন প্রক্রিয়া। একটা উদ্দীপক যখন আমরা আমাদের ইন্দ্রিয়কে আঘাত করার পর সেটা আমাদের মস্তিষ্কে যায়, মস্তিষ্কে যাওয়ার পর যে একটা সহজ চেতনার অনুভূতি হয় সেটা হলো সংবেদন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা পৃথিবীর রূপ, রস, স্বাদ, গন্ধ আমরা সব কিছু গ্রহণ করি। আমাদের আচরণ ও জ্ঞানের মৌলিক উৎস হলো কি? সংবেদন। সংবেদন ছাড়া আমাদের কি বহির্জগতের জ্ঞান লাভ করা সম্ভব হয় না। এই সংবেদন সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। তার ভিতরে যেমন প্রাইডার ও তার সহযোগীরা কি বলছে, সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় আমাদের ইন্দ্রিয়যন্ত্র চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলো বিভিন্ন তথ্য সংগ্রহ করে। তারপর জন সি রাজ বলছে কি, সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের কি সংবেদীয় প্রক্রিয়ার দ্বারা সৃষ্টি মৌলিক অভিজ্ঞতাকে বুঝি। রডিচার ও তার সহযোগীরা বলে সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করাকে বোঝায়, পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ বা উদ্দীপনা গ্রহণকে বোঝায়। সুতরাং আমরা বলতে পারি যে সংবেদন হলো এমন একটি প্রক্রিয়া যা আমাদের ইন্দ্রিয়কে আঘাত করার পর মস্তিষ্কে যায়, তথ্যগুলো যায়, তার ফলে যে আমরা সহজ চেতনার অনুভূতি হয় সেটা হলো সংবেদন। আমরা এখন সংবেদনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। সংবেদনের বৈশিষ্ট্যের প্রথমে পয়েন্ট আছে কি? উদ্দীপক। একটা জিনিস তোমরা বুঝতে পারছো, উদ্দীপক ছাড়া কিন্তু সংবেদন অনুভূতি হয় না, উদ্দীপকের দরকার আছে। ঠিক আছে? যেমন ধরো শব্দ, আলোক রশ্মি এগুলো সবই কিন্তু উদ্দীপক। এই উদ্দীপকগুলো আমাদের ইন্দ্রিয়কে আঘাত করার ফলেই আমরা কিন্তু সংবেদন অনুভূত হবে। অতএব আমরা বলতে পারি যে সংবেদনের বৈশিষ্ট্যে উদ্দীপক একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আছে কি? তীব্রতা। তীব্রতা হলো উদ্দীপকের তীব্রতাটা যত বাড়বে আমাদের সংবেদন ক্ষমতাটা তত বাড়বে। যেমন ধরো আমরা যে মুখ দিয়ে অনেক সময় শীষ দিই, এই শীষটাতে আমাদের কানে যে একটা অনুভূতি হবে তার চাইতে যদি একটা রেলগাড়ির একটা হুইসেল বাজে তাহলে কি আমাদের কানে তীব্রভাবে ব্যথা অনুভব হবে, অর্থাৎ তীব্রভাবে আমাদের কানে কিন্তু সংবেদন পৌঁছবে। ঠিক আছে? তো তীব্রতার কারণে আমাদের কি সংবেদন কম বেশি হবে। তারপর আছে কি? স্থায়িত্ব। স্থায়িত্বটা বুঝতে পারছো যে সংবেদনে একটা কিন্তু স্থায়িত্ব আছে বা একটা স্থানীয়ভাবে এটা কিন্তু সম্পূর্ণ হয়। যেমন ধরো তোমাদের এখানে বলতে পারি যে আমাদের কপালে যে টিপ দিই আমরা, ঠিক না? এই যে কপালে যে আমরা টিপ দিই, ঠিক আছে, এই টিপটা শোনো, এই জায়গাটা এখন আমরা আলোচনা করবো স্থায়িত্ব সম্পর্কে। ঠিক আছে? স্থায়িত্বের উপর কিন্তু সংবেদনের ক্ষমতাটা একবার এক রকমের হয়। যখন আমরা স্কুলে যাই, ঠিক আছে, বা আমরা যখন ক্লাস করি তখন দেখা যাচ্ছে আমাদের ঘন্টা একবার এক রকমভাবে বাজে। যেমন একটা সাবজেক্ট পড়া হলে একটা বেল বাজে, দুইটা সাবজেক্ট পড়া হলে দুইটা বেল বাজে। আবার কি সকালে প্রথমে স্টার্টিংয়ের সময়, কলেজ ওপেনের সময় বেলটা অনেকক্ষণ ধরে বাজায়। আবার কি যখন আমাদের কলেজ শেষ হয়ে যায় তখন কিন্তু বেলটা আবার অনেকক্ষণ ধরে বাজায়। ঠিক আছে? তো এখানে দেখো যে স্থায়িত্বের উপর নির্ভর করে সংবেদন ক্ষমতাটা একবার এক রকমের হয়। যেমন একটা বেল পড়া মানে বুঝবো যে আমরা কি হয়তো আমাদের কি একটা ক্লাস হলো। আবার যদি অনেকগুলো বেল পড়ে একসাথে তাহলে বুঝবো যে কি হয় কলেজটা শুরু হলো কিংবা শেষ হলো। ঠিক আছে? তো তারপর আছে কি আমাদের ব্যাপকতা। ব্যাপকতাটা সংবেদনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সংবেদন কিন্তু একটা ব্যাপক জায়গা জুড়ে এটা কিন্তু বিস্তৃতি লাভ করে।
যেমন একটা আমরা দেখি যে ছোটো বাচ্চা একটা কপালে টিপ দেয়, একটা ছোট্ট একটা কপালে টিপ, এই টিপটাকে আমরা কি বলি যে এক অল্প জায়গায় থাকলে আমরা কি বলি যে কপালে টিপ, মানে কপাল জুড়ে এই টিপটা থাকে, ঠিক আছে। তারপর আছে কি আমাদের পয়েন্ট উচ্চ ও নিম্ন সীমা। সংবেদনের সৃষ্টির জন্য একটা সীমার দরকার, সেটা উচ্চ হতে পারে, নিম্ন হতে পারে। সংবেদনের একটা সীমা যে নিম্ন যদি হয়, যেমন আমাদের শব্দের আমাদের ন্যূনতম একটা কানের একটা গুঞ্জন শব্দের মাত্রা হলো 10 ডেসিবেল। আমরা স্বাভাবিক আমরা যে কানে অনেক সময় খিসখিস করে কথা বলি, এটার মাত্রা হলো 20 ডেসিবেল। একটা অফিসে শান্ত পরিবেশের শব্দের মাত্রা হলো 40 ডেসিবেল। তো এই যে ডেসিবেল, অর্থাৎ আমরা এটা বলতে পারি যে 10 ডেসিবেলের নিচে যদি শব্দ হয় সেটা কিন্তু আমরা কখনো শুনতে পাবো না। আবার শব্দের ডেসিবেলের মাত্রা যদি বেশি হয় তাহলে সেটা আমরা আমাদের কানে ব্যথা অনুভব হবে, আমরা শুনতে পাবো না। যেমন ধরো আমাদের যদি কানে একটা বজ্রপাতের শব্দ আসে, সেটা হলো কি 115 ডেসিবেল। আমরা 115 ডেসিবেল হলে আমরা শব্দটা শুনতে পাবো, কিন্তু শব্দের মাত্রাটা যদি 120 ডেসিবেল হয় সেটা আমরা কিন্তু শুনতে পাবো না, আমাদের কানে কিন্তু ব্যথা অনুভব হবে। আমাদের যেমন ধরো আকাশে যদি কোনো একটা জেট বিমান যায়, সেটার মাত্রাটা হলো 140 ডেসিবেল, এই শব্দটা আমরা শুনতে পাবো, আমাদের কানে কিন্তু ব্যথা অনুভব হবে। অর্থাৎ শব্দের একটা কি উচ্চ ও নিম্ন সীমা আছে। উচ্চ সীমা হলে আমরা বেশি হলেও শুনতে পাবো না, আবার নিম্ন যদি হয় এটাও একটা শুনতে পাবো না। অর্থাৎ ঠিক আছে, শব্দের একটা কি উচ্চ ও একটা কি নিম্ন সীমা আছে, ঠিক আছে। তারপর আছে কি সংবেদনের সমতা। সংবেদন কিন্তু একটা সমতাভাবে বিরাজ করে। প্রথমে আমাদের ভিতরে কম সংবেদন অনুভূত হলো, কিন্তু আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। যেমন দেখা যাচ্ছে কি আমরা একটা ঘরে আমরা পড়াশোনা করছি, হঠাৎ লাইট চলে গেল, বিদ্যুৎ চলে গেল, তখন দেখা যাবে কি প্রথমে আমরা কিছু শুনতে পাবো না, তারপরে আমরা আস্তে আস্তে আমরা সব দেখতে পাবো, ঠিক আছে। আবার এটা ধরো যে একটা অন্ধকার ঘর থেকে আমরা প্রচুর আলোতে যাচ্ছি, বাইরে বেরোচ্ছি, তখন আমরা কিন্তু প্রথমে আমরা কিছু দেখতে পাবো না, তারপরে আমরা আস্তে আস্তে সব দেখতে পাবো। এটা হলো কি সংবেদনের সমতা, ঠিক আছে। তো একটা দেখা যাচ্ছে কি, তাহলে সংবেদনের সমতা কি তোমরা কি বুঝতে পারলে? তারপর আছে কি সংকেত আছে, ঠিক আছে। সংকেত, একটা সংবেদনের জন্য দেখা যায় কি সংকেতের দরকার। এই সংকেতটার কারণে আমাদের কিন্তু সংবেদনটা এক রকমের হবে। যেমন কোনো শিকারী যদি পশু শিকার করতে যায়, বা কোনো সিংহ বাঘ শিকার করতে যায়, বা হরিণ শিকার করতে যায়, কোনো কিছু এটা শিকার করতে যায়, তাহলে দেখা যাবে কি ওই যে পাখির কিচিরমিচির শব্দে কিন্তু সে কিন্তু বুঝতে পারবে যে ওখানে কি আমার শিকারিটা লুকিয়ে আছে। তো এই যে সংবেদনের কিন্তু কি সংকেত আছে, ঠিক আছে। এই সংকেতের কারণেই দেখা যাচ্ছে কি আমাদের কিন্তু সংবেদনটা এক রকমের হবে। তারপর আছে কি স্থানীয় প্রক্রিয়া। সংবেদনের কিন্তু একটা স্থানীয় প্রক্রিয়া আছে, এই স্থানীয় প্রক্রিয়ার জন্য দেখা যাচ্ছে কি আমাদের কিন্তু সংবেদনটা অনুভূত হবে। যেমন ধরো আমি বলেছিলাম যে যেমন আমাদের শরীরে যদি একটা পিঁপড়া কামড় দেয়, পিঁপড়াটা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে যাবে, মস্তিষ্কে যাওয়ার পর আমাদের কি সহজ একটা চেতনার উদ্ভব হবে, সেটা হলো কি সংবেদন। ধরো আমাদের শরীরে যদি একটা পিঁপড়া কামড় দেয়, তো আমাদের হাতটা কোথায় যাবে? যে জায়গায় পিঁপড়া আছে সেই জায়গার উপরে যাবে, আমার হাতটা কিন্তু অন্য কোনো জায়গায় যাবে না, ঠিক আছে। এটাও বলা হচ্ছে কি সংবেদন একটা স্থানীয় প্রক্রিয়া। তারপর আবার আরেকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যে ধরো আমরা একটা ক্লাসে আছি, হয়তো কোনো একটা শব্দ হলো, আমরা না দেখে বলতে পারবো যে শব্দটা কোথায় আসলো, দেখা যাচ্ছে এটি কি হয়তো কোনো একটা পাংচার, ঠিক না। তারপর আছে কি প্রান্তীয় ঘটনা। সংবেদন একটা কিন্তু হলো কি প্রান্তীয় ঘটনা। কোনো বিষয় সম্পর্কে যে একটা প্রাথমিক চেতনাবোধের উদ্ভব হবে, সেটা হলো কি সংবেদন। আর বিষয়টা নিয়ে যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ হয়ে যাবে, সেটা হলো কি প্রত্যাখ্যান। অতএব সংবেদনটা হলো কি প্রান্তীয় প্রক্রিয়া, আর হলো কি প্রত্যাখ্যানটা হলো কি কেন্দ্রীয় প্রক্রিয়া। তারপর আছে কি পার্থক্য সীমা। সংবেদন সৃষ্টির ক্ষেত্রে একটা কিন্তু কি পার্থক্য সীমা আছে, যে পার্থক্য সীমাটা কিন্তু আমরা বুঝতে পারি। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো একটা রুমে 100 ওয়াটের 50টা বাল্ব জ্বালানো আছে, এখানে গিয়ে 50টা বাল্বের সাথে যদি আমি আরেকটা বাল্ব যোগ করি, তখন কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। কিন্তু 50টা বাল্বের পর যদি 2টা বাল্ব জ্বালি, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আলোটা কম বেশি হচ্ছে। অর্থাৎ পার্থক্য সীমার মানে হলো কি দুইটা উদ্দীপকের ভিতরে পার্থক্য নির্দেশ করতে পারা। আমরা সংবেদনের মাধ্যমে কিন্তু আমরা এই দুইটা উদ্দীপকের ভিতরে পার্থক্য নির্ধারণ করতে পারি। তো এই ছিল আমার সংবেদনের বৈশিষ্ট্য। তাহলে সংবেদনের বৈশিষ্ট্য যে পয়েন্টগুলো আছে, একটা হলো কি উদ্দীপক, তীব্রতা, স্থায়িত্ব, ব্যাপকতা, উচ্চ নিম্ন সীমা, সংবেদনের সমতা, সংকেত, স্থানীয় প্রক্রিয়া, প্রান্তীয় ঘটনা, পার্থক্য সীমা। আশা করি তোমরা পয়েন্টগুলো ভালোভাবে বুঝতে পেরেছ।
তাহলে কি আমরা সামনে ক্লাসে আমরা কোনো একটা লেকচার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আল্লাহ হাফিজ।